ওটাকে বলে ঠেলার নাম বাবাজি। আমি বিধানসভা কয়েকটা ঠেলা দিয়েছিলাম, বাধ্য হয়েছিল তখন সরকার বাবাজি বলতে। আপনারা জানেন যে 2004 সালে সংখ্যালঘু যুব ফেডারেশন আমরা তৈরি করেছিলাম। তার আগে আমি 1996 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলাম এবং একই সঙ্গে মাদ্রাসা বোর্ড থেকে ফাজিল পাশ করেছিলাম। আলিয়া মাদ্রাসার ছাত্ররা সে বছরই আমাকে জোর করে মাদ্রাসা ছাত্র ইউনিয়নের রাজ্য সম্পাদক বানিয়ে দিয়েছিল। 8 বছর ধরে ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করার পরে আপনারা জেনে দেখেছেন যে তখন মাদ্রাসা শিক্ষার গুরুত্বহীন অবস্থা থেকে মাদ্রাসার সার্টিফিকেটের গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা রাজ্য সরকারকে বাধ্য করানো গিয়েছিল। মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি দেওয়ার জন্যে যে একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন, এই ভাবনা ভাবাতে আমরা তৎকালীন রাজ্য সরকারকে বাধ্য করাতে পেরেছিলাম। মাদ্রাসায় কোয়ালিটি এডুকেশন যাতে দেওয়া যায়, যোগ্য শিক্ষক নিয়োগের জন্যে মাদ্রাসা সার্ভিস কমিশন গঠনের উদ্দেশ্যে একাধিকবার আমরা সারা দিন ধরে কলকাতার মাদ্রাসা বোর্ডে তালাও লাগিয়ে দিয়ে রেখেছি। নানা আন্দোলন, আমাদের ছাত্ররা অ্যাসেম্বলির গেটে উঠে পড়েছে। ছাত্রদের নিয়ে যখন অ্যাসেম্বলির গেটেতে, বিধানসভার গেটে পৌঁছেছি, 3টে লাইন দিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে, গেটের কাছে যেতে দেবে না। সেই পুলিশদেরকে সরিয়ে সরিয়ে আমরা গেটে উঠেছি এবং ছাত্ররা যখন গেটে উঠেছে তখন পুলিশ ছাত্রদের লাঠিপেটা করেছে, পুলিশ ছাত্রদের গ্রেফতার করেছে, কিন্তু আন্দোলনকে কোনোভাবেই থামাতে পারেনি। এভাবেই রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা গিয়েছে। আজকের সেই পরিস্থিতির কি অবস্থায় এসেছে আপনারা জানেন। যখন আমার ছাত্র জীবনের সমাপ্তি হলো, ভাবলাম যে রাজ্যে তখন যুব সংগঠন আছে DYFI, রাজ্যে তখন যুব সংগঠন আছে ছাত্র পরিষদ, রাজ্যে তখন যুব সংগঠন আছে তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস, জাতীয় কংগ্রেসের যুব কংগ্রেস, SFI বামপন্থী ছাত্র সংগঠন। মুসলমানদের চাকরির কথা বলে না, মুসলিম ছাত্ররা দাঁড়ে দাঁড়ে ঘোরে, কিন্তু তাদের উচ্চ শিক্ষার কোনো সুযোগ থাকে না। কিন্তু তাদের হয়ে বক্তব্য দেওয়া তো দূরের কথা, কোনো বিশ্ববিদ্যালয়ে পৌঁছে VCR রেজিস্ট্রারের কাছে দাঁড়িয়ে তাদের ইনসাফ পাইয়ে দেওয়ার জন্য একটি সংগঠনও তখন ছিল না। আমি জানি সেই কঠিন দিনগুলোয় যখন উত্তর দিনাজপুরের ডালকোলার কাছে দোমোহনা মাদ্রাসায় মিটিং করতে যাচ্ছি একজন এবং 30-40টা ছাত্রকে নিয়ে শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে উঠব, একটি মুসলিম মানুষ এসে বলছেন, খবরদার তোমরা যেও না। কয়েকদিন আগে দার্জিলিংয়ে কেউ বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, তোমাদের এতগুলো মুসলিম ছেলে যদি ওদিকে তোমরা যাও তাহলে তোমাদেরকে গ্রেফতার করে নেবে। আমরা ছিলাম অকুত ভয়, আমাদের মধ্যে কোনো ভয় ছিল না। আমরা জানতাম যে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। আমরা দেশ বিরোধী কোনো শক্তি নয়। মুসলমানরা দেশের জন্য রক্ত দিয়েছেন, কিন্তু দেশ মুসলমানদের জন্য ইনসাফ দেয়নি। সেই ইনসাফ ছাত্র যুবকদের জন্য পাইয়ে দিতে হবে। ভয়হীন ভাবে চলে গিয়েছি ছাত্রদের নিয়ে, বিভিন্ন জেলায় ভ্রমণ করেছি, আন্দোলন তৈরি হয়েছে। সংখ্যালঘু যুব ফেডারেশন 2004 সালে তৈরি হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, কেন এদেরকে ভর্তি হতে দেওয়া হবে না? ওবিসি সংরক্ষণ আছে, উচ্চ শিক্ষা দপ্তর 100 পয়েন্ট রোস্টার তৈরি করে কিভাবে ওবিসি সংরক্ষণে মুসলমান ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় সুযোগ দিতে হবে তা বিস্তারিতভাবে বলেছেন। তারপরেও বিশ্ববিদ্যালয় তারা উচ্চ শিক্ষায় মুসলমান ছেলে মেয়েদের সুযোগ দেবেন না।
আমি উচ্চ শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে জিজ্ঞাসা করলাম, আপনাদের বিধি সংরক্ষণ বিধি বিশ্ববিদ্যালয়গুলো আমল দেয় না, এই হিম্মত বিশ্ববিদ্যালয়ের কিভাবে হয়? তাহলে আপনাদের হয়তো দুরকম নির্দেশ আছে, হাতির দাঁতের মতো দুরকম নির্দেশনা আছে। হয়তো একটি হচ্ছে সাধারণ সার্কুলার, যেটা দেখে মুসলমানরা সন্তুষ্ট হবে, যেটা দেখে মুসলিম ভোট পাওয়া যাবে, আর একটি গোপন নির্দেশনা, যেটাতে বলা থাকবে সার্কুলার থাকলেও মুসলমানদের সুবিধা দেওয়ার প্রয়োজন হবে না। এরকমটা কি আছে? এভাবে একাধিক জায়গায়, কখনো বিসিডব্লিউ ডিপার্টমেন্টে, কখনো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে, কখনো স্বাস্থ্য ভবনে। কেন? আমাদের ছাত্রদের ওবিসির সুযোগ পাইয়ে তাদের মেডিকেলে এমবিবিএস পড়ার সুযোগ করে দিতে হবে, তাদের নার্সিং সরকারি হাসপাতাল থেকে, সরকারি কলেজ থেকে নার্সিং পড়ার সুযোগ করে দিতে হবে, সরকারি কলেজ থেকে তাদের ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ দিতে হবে, সরকারি বিশ্ববিদ্যালয় থেকে তাদের গবেষণা করার সুযোগ দিতে হবে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কল্যাণী বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলকাতা বিশ্ববিদ্যালয়, এমন বিশ্ববিদ্যালয় নেই যেখানে আমরা সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রতিনিধিরা পৌঁছে গিয়ে ইনসাফ পাইয়ে দেওয়ার, ইনসাফ প্রতিষ্ঠিত করার চেষ্টা আমরা করিনি। আলহামদুলিল্লাহ, নানা সময়ে আমরা সহযোগিতা পেয়েছি। হ্যাঁ, কখনো আমাদের সঙ্গে অনেক বেশি লোক থেকেছেন, কখনো কখনো দেখা গিয়েছে রাজনৈতিক লোভনীয় প্রতিশ্রুতি আমাদের অনেক মানুষকে পথস্খলন ঘটিয়ে দিয়েছেন। কিন্তু আলহামদুলিল্লাহ, আমাদের মতো বহু কর্মীকে আজও পর্যন্ত রাজনৈতিক মিথ্যা প্রতিশ্রুতি আমাদের অনেক ছেলেকে পদস্খলন ঘটাতে পারেনি। তাই আমরা জানি যে এখানে আমরা মেম্বার হতে পারবো না, পঞ্চায়েতের প্রধান হতে পারবে না আমাদের ছেলেরাদের এখানে বিধায়ক হওয়ার সুযোগ নেই। কিন্তু এটা জানি যে আমরা অন্তত ইনসাফের জন্য লড়তে পারবো। আর মুসলমান মানে আমাদের লড়তে হবে, আমাদের করতে হবে, লড়াই করেই আমাদের ইনসাফকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, আমাদের ইনসাফকে আমাদের ছিনিয়ে নিতে হবে। আপনারা জানেন যে আমরা আজকে রাস্তায় দাঁড়ালে জামাতে ইসলামী হিন্দ থেকে শুরু করে জমিয়তে ওলামায়ে হিন্দ, জমিয়তে আহলে হাদিস, যারা পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত অর্গানাইজেশন আছেন, যাদের বয়স আমাদের সংগঠনের থেকেও অনেক বেশি, অনেক দিন ধরে তারা ময়দানে কাজ করছেন, কিন্তু তারপরেও কখনো তাদের নেতৃস্থানীয়রা, আবার কখনো তাদের যারা সাধারণ কর্মী, তারা মনে করেন যে সংখ্যালঘু যুব ফেডারেশন আহ্বান করেছে মানে এটি একটি কলকাতায় দায়িত্বশীল সংগঠন, আন্দোলন করা যাবে, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠভাবে প্রতিবাদ করা যাবে। তাই যখন ফিলিস্তিন ইস্যুতে আমরা মানুষকে শুধু একটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আহ্বান জানি, তখন হাজার হাজার মানুষ, কাতারে কাতারে মানুষ গাড়ি ভাড়া করে চলে আসে। যখন নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, হাজারো হাজারো মানুষ তারা নিজেদের উদ্যোগে চলে আসে। যখন মায়ানমারের অসহায় মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে কলকাতায় সোচ্চার হতে হবে, তখন লাখো লাখো মানুষ নিজেদের উদ্যোগে কলকাতায় চলে আসে। যখন ইনোসেন্স অফ মুসলিম এই সিনেমার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, তো লাখো লাখো মানুষ কলকাতায় চলে আসে। কাউকে 5টি পয়সা দিতে হয় না, কাউকে 1 গ্লাস পানীয় পান করাতে হয় না। নিজেদের ইমানি তাকিদ নিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব, এই ইমানি শক্তি নিয়ে, এই মানসিকতা নিয়ে, এই নিয়ত নিয়ে তারা কলকাতার রাস্তায় এসেছেন। গরম পিচের রাস্তায় সারা দিন ধরে বসে থেকেছেন, বলেছেন দাবি আদায় হবে,
তবেই যাব। আমরা যেমন আলিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য লড়েছি, তেমন মাদ্রাসার শিক্ষকদের জন্যও আমরা লড়েছি। আজকে যারা আনএডেড মাদ্রাসার শিক্ষক আছেন, আজকের যারা এমএসকে মাদ্রাসার শিক্ষক আছেন, তারাও নিশ্চয়ই বলবেন যে তাদের লড়াইয়ের পিছনে সংখ্যালঘু যুব ফেডারেশনের অবদান আছে। আজকের আমরা সেই অবদানকে আমি নই, আমাদের কর্মীরা গর্বের সঙ্গে স্মরণ করতে পারে যে আমরা ক্ষুদ্র কিন্তু তুচ্ছ নই, আমরা সমস্ত মানুষের হয়ে লড়াই করতে পেরেছি, আমরা সব মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। গতকাল যখন শুনলাম ঢোলাতে, দক্ষিণ 24 পরগনার সুন্দরবন জেলা পুলিশের যে একটি থানা আছে ঢোলা, সেই ঢোলাতে একটি ছেলে আবু সিদ্দিক বলে একটি ছেলেকে পুলিশের লকআপে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমাদের অবসরপ্রাপ্ত আইপিএস বলছিলেন পশ্চিম বাংলায় এখানে লাভ জেহাদ হয় না, কিন্তু পশ্চিম বাংলায় মব লিঞ্চিং হয় এবং পশ্চিম বাংলার 90% মব লিঞ্চিংয়ের শিকার হয় মুসলমানরা, এবং আজও পর্যন্ত একটা মব লিঞ্চিংয়ের সুষ্ঠু বিচার যারা মারা গিয়েছে তাদের পরিবাররা আজও পর্যন্ত পায়নি। যারা মব লিঞ্চিংয়ের শিকার হয়েছে তাদের মধ্যে অন্তত 75% পরিবারের পাশে সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রতিনিধিরা পৌঁছেছে। আমার অত্যন্ত দিল কাঁপছিল যে ঢোলায় যাওয়া দরকার, কিন্তু আজকে আমাদের নির্দিষ্ট কর্মসূচি। আর ঢোলায় বিগত দিনেও গিয়েছি, একইভাবে সেখানে মব লিঞ্চিংয়ের শিকার হয়েছিল কয়েক বছর আগে একটি যুবক, এবং তার কারণে ওখানে কোরবানির ঈদ একবার হয়নি। পরের দিন আমি দেগঙ্গা থেকে মব লিঞ্চিংয়ের সেই পুলিশের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢোলাতে গিয়েছিলাম। প্রায় 5-6 ঘন্টা সময় লেগে যায় যেতে, আরও 5 ঘন্টা সময় লাগে দেগঙ্গায় ভিড়তে। তারপরেও কিন্তু আমরা সেখানে পৌঁছাই, কিন্তু শারীরিক দুর্বলতা অনেক বেড়েছে। এখনো হয়তো যুব ফেডারেশনের সম্পাদক বানিয়ে রেখেছেন, খলিল ভাই দায়িত্ব নিয়েছেন, বলেছেন যে আর বেশি দিন আপনার লোড নিতে হবে না, এই 2024 সালেই আপনাকে আমরা অব্যাহতি দেব। আমি কর্মীদের কাছে অব্যাহতি চাই যে সংগঠনের দায়িত্বশীল অবস্থা থেকে মনে শক্তি আছে, শরীরে শক্তি না থাকলেও কিন্তু ছুটে বেড়াই। আর আপনারা জানেন যে আমি ব্যক্তিগতভাবে যে কাজের সঙ্গে যুক্ত, যে প্রতিষ্ঠানে আমি কর্মচারী বা আমি কেয়ারটেকার, সেই প্রতিষ্ঠানেও প্রচুর সময় আমাকে দিতে হয়। সেখানে অনেক ছেলে মেয়ের দায়িত্ব আমাদেরকে নিতে হয়। তাদের মধ্যে অনেক ছেলে মেয়ে আছে যাদের করোনায়, যাদের আব্বা মা দুজনকেই তারা হারিয়েছে। এরকম ছেলে মেয়েরাও আমাদের কাছে আছে, তাদের আব্বা মায়ের দুজনেরই ডিভোর্স হয়ে গেছে, সেরকম ছেলে মেয়েরাও আমাদের কাছে আছে। ফলে তাদের পিতা আমরা, তাদের মায়ের আদর স্নেহ আমাদেরকে দিতে হয়। ফলে কাজ আমাদের করতে হবে। আল্লাহ যতদিন হায়াত রাখবেন ততদিন আমাদের কাজ করে যেতে হবে। আমার পরিচয় জনাব নাজিমউদ্দিন ফারুকী সাহেবের সঙ্গে যেটা, সেটি হচ্ছে রোহিঙ্গা মুসলমানদের নিয়ে যে অসহায় অবস্থা তৈরি হয়েছিল, নাজিমউদ্দিন ফারুকী সাহেব অনেক তাদের তাদের আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করেছেন। পশ্চিমবাংলায় মমতা দিদি বলেছিলেন যে রোহিঙ্গাদের এখানে থাকার আমরা অস্থায়ী ব্যবস্থা করে দেব। স্থায়ী তো কেউ থাকতে আসে না, বিপদে পড়লে মানুষ মানুষকে সাহায্য দেবে, মানুষ মানুষকে আশ্রয় দেবে, এটাই তো সব থেকে বড় মানবিকতা। কিন্তু দিদির প্রতিশ্রুতি নিয়ে, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি নিয়ে যারা এসেছিলেন তারা কিন্তু এখানে ইনসাফ পায়নি, তারা একটি বছরও এখানে থাকার সুযোগ পায়নি। পুলিশ দিয়ে তাদের 100%ই এখান থেকে হটিয়ে দেওয়া হচ্ছে। জানি না তিনি কাদেরকে দিয়ে করিয়েছেন, কিন্তু আমরা চাই যে মায়ানমারের সমস্যার সমাধান হোক এবং রোহিঙ্গা মুসলমানরা, ভারতবর্ষে আর কেউ আছে বলে মনে হয় না, কিছু হয়তো আছেন অসহায়, ভিক্ষে শিক্ষা করে তাদের চলে। আর বাংলাদেশে যারা আছে, ভারত সরকার মায়ানমার সরকারের উপরে প্রেসার তৈরি করুক, বাংলাদেশ সরকার মায়ানমার সরকারের উপরে প্রেসার তৈরি করে তাদের ওখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ আবার তারা করে দিক। এই কথা বলে সকলের শুকরিয়া জ্ঞাপন করে
সকলকে শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ।